আবার একটা নতুন জায়গা, আবার একটা নতুন ব্লগ। তবে এই জায়গাটা অবশ্যই শহরে 20 বাষ্প থেকে বেশ খানিকটা দূরে। এই শহর থেকে আরও অনেক দূরে চলে আসার মূল কারণ হলো আপনাদের একটা 2-3 দিনের পারফেক্ট উইকেন্ড উপহার দেওয়া। আর এর সাথে যদি বিনা পয়সায় বিদেশ ভ্রমণ হয়ে যায়, মন্দ কি? সেই নিয়েই আজকে আমার এই পর্ব। দাঁড়ান আর একটা কথা বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা স্পেশাল জিনিস দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। অনেকগুলো আছে তো, ওই যে পিছনে 2-3টা আছে, ওই যে পিছনে, ওই যে এখন বাজে সকাল 7:46। কাল রাতে 9:45-এ কলকাতা স্টেশন থেকে আমি এই ট্রেনটা চেপেছি। এটা হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। কলকাতা থেকে এই ট্রেনটা যাবে নিউ কোচবিহার, আর আমি নামবো সেখানেই। এই কলকাতা থেকে নিউ কোচবিহারের মাঝে 8খানা স্টেশন আছে। আর এই গরিব রথের যে টিকিটটা আমরা কেটেছি, এটা কিন্তু তৎকালে কেটেছি, 1085 টাকা করে টিকিট। অ্যাভেলেবিলিটি অফ দ্য টিকিট কিন্তু একদম ঠিকঠাক। আর একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কেউ এনজেপি আসতে চান তাহলে কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। টিকিট কিন্তু একদম ঠিকঠাক পাওয়া যায়। 2 দিন এনজেপি আসে, একটা হচ্ছে বৃহস্পতিবার যেরকম আমি এসেছি, আজকে শুক্রবার দিন সকালবেলা এনজেপিতে ঢুকলো, আর একটা হচ্ছে রবিবার কলকাতা স্টেশন থেকে ছেড়ে সোমবার দিন সকালবেলা এনজেপিতে আসে। সঙ্গে থাকুন। মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। দাদা কাম বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে সে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। চাল চুলোহীন হয়ে ছুটে চলা আর অনাবিল ভ্রমণের আনন্দ নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমার ঘোড়ার সঙ্গী সুরজিৎ দা, সুমিত দা আর জয়দা। পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। ট্রেন আমাদের 20 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে নিউ কোচবিহার স্টেশনে। আর এই নিউ কোচবিহার স্টেশনের এখান থেকেই আমি কিন্তু মানে জেডি হোমস্টে, আমি এখন যাচ্ছি জেডি হোমস্টেতে। সেখানকার পাঠানো গাড়ি করে যাব, গাড়ি ভাড়া হচ্ছে 1500 টাকা লাগবে, চিলাপাতার জঙ্গলে। এইবার সেখান থেকে ফার্দার কি প্রোগ্রাম না প্রোগ্রাম হয় সমস্ত কিছু জারি থাকবে জানানো। এখান থেকে ওই জেডি হোমস্টে যেতে সময় লাগবে প্রায় 35 মিনিট থেকে 40 মিনিটের মতো। ট্রেনে উঠলে যদি মনে হয় ঘোরা শুরু হলো, তবে ডেস্টিনেশন স্টেশনে নামলে মনটা একটা অনাবিল আনন্দে ভরে ওঠে। তখন সেই স্টেশন সংক্রান্ত সব কিছুই কেমন যেন নতুন নতুন লাগে। অবশ্য সেই স্টেশন দিয়ে ফেরার সময় আপনার এই অনুভূতি আর হবে না। আমাদের গাড়ির সারথি ছিল লোকাল ছেলে অভিষেক। আমাদের ট্যুরের বেশিরভাগটাই ও আমাদের সাথেই ছিল। বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়েছি ওকে নিয়ে। শহরের রাস্তা ছেড়ে বেশ কিছুটা এগোনোর পরেই একটা জঙ্গল ফিল শুরু হলো। আমরা ঢুকে পড়েছি যে চিলাপাতার জঙ্গলে। ছোট জঙ্গল, কিন্তু বেশ একটা মন টানা ব্যাপার আছে। আর যেহেতু বসন্তকাল পার হয়ে এসেছি, গাছগুলো পাতা ছেড়ে কিছুটা খোলামেলা। দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। বেশ একটা মনোরম পরিবেশ ছিল সেদিন। চলে এলাম জেডি হোমস্টেতে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, এদিকে ঘড়িতে 10টাও বেজে গেছে। সুতরাং হোমস্টের কেয়ারটেকার সুমনদাকে বললাম, একটু লিকার চা করে দাও তো, আমরা বরং ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট একই সাথে সারব। কি খেয়েছি শুনবেন? ভাত, ঘি, ডাল, আলু ভাতে আর ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া সেরে দুপুর 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম ভারত ভুটান সীমান্ত জয়গাঁয়। আমরা মূলত রয়েছি দক্ষিণ মেন্দাবাড়ি এলাকায়। রাস্তা যেতে যেতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। রাস্তার দুপাশে সব বাড়িগুলোকে ঘিরে রয়েছে সুপারি গাছ। আমি রয়েছি এখন ডুয়ার্সে, আর ডুয়ার্স মানেই কিন্তু হাতি এসে এখানকার ফসল তো খায়, এখানকার লোকেদের প্রচুর ফসল খেয়ে উৎপাত করে, কিন্তু বাড়ি পর্যন্ত ভেঙে দেয়। এই দেখুন এখানে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কিন্তু এফেক্টেড হয় হাতি দ্বারা। তা সেই হাতির আক্রমণ থেকে বাঁচতে ডুয়ার্সের সব
কম বেশি বাড়িগুলো, মানে যেসব অঞ্চলে হাতির উপদ্রব আছে সেইগুলো কিন্তু সুপুরি গাছ দিয়ে ঘেরা থাকে, অর্থাৎ হাতি এই সুপুরি গাছ দিয়ে ধাক্কা খেতে খেতে যাতে না বাড়ি অবধি আসতে পারে সেই জন্য সুপুরি গাছগুলো কিন্তু বেড়ার কাজ করে এই সব জায়গাগুলোতে। ওই টাওয়ারটাই ওই যে লাস্ট, এই টাওয়ারটা হচ্ছে এদিকেও জঙ্গল আছে? না না দাদা, এদিকে বস্তি, বাঁ দিকে জঙ্গল আছে, এইদিকে জঙ্গল, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে। আচ্ছা, এই জায়গাটা কি রাভা বস্তি? রাভা বস্তি, এটা ফরেস্ট ভ্যালি জায়গা। আচ্ছা, আমি এখন যাচ্ছি মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে। আমরা ছিলাম দক্ষিণ মেন্দাবাড়িতে, এই এলাকাটা কিন্তু উত্তর মেন্দাবাড়ি। তা যাই হোক, এই রাস্তাটা যাচ্ছে জয়গাঁর দিকে, আর জয়গাঁ মানেই কিন্তু ভুটান সীমান্ত। আজকে আমি এই দক্ষিণ মেন্দাবাড়ি থেকে যাচ্ছি ভারতের প্রতিবেশী দেশ ভুটানে। কিছুক্ষণ ভুটানে ঘোরাফেরা করব, তারপর আবার ব্যাক টু ইন্ডিয়া, আবার ব্যাক টু মেন্দাবাড়ি। চলে এলাম জয়গাঁয়। আলিপুরদুয়ার জেলার একটা ছোট্ট জায়গা, কিছুটা ঘিঞ্জি ধুলো ওড়ানো অপরিকল্পিত গোছের জায়গা এই জয়গাঁ। ভুটানে ঢুকতে গেলে আপনি জয়গাঁ দিয়ে অনায়াসে চলে আসতে পারেন ভুটানের ফুনসিরিং শহরে। আমরা সেটাই করেছিলাম, তবে এজন্য আপনাকে একটা ছোট্ট ফর্মালিটিস পূরণ করতে হবে। একদিকে ইন্ডিয়া, একদিকে ভুটান। তবে ভুটানে আমি যেটা ঢুকছি এখন কিন্তু জাস্ট 24 আওয়ার পারমিশনের বেসিসে। আমরা 4 জন এখানে রয়েছি। তা এখানে শুধুমাত্র আধার কার্ড দেখালে হবে, হয় আধার কার্ড অরিজিনাল যেটা লম্বা আধার কার্ড, ছোট যে আধার কার্ড সেটা নিলে কিন্তু চলবে না, আর অথবা ভোটার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখালেই কিন্তু আপনি ভুটানে 24 আওয়ার্স ভিজিটিং পারমিশন পেয়ে যাবেন। আর সেই একই পারমিশন নিয়ে কিন্তু আমি ঢুকছি এখন ভুটানের ভেতরে। ভুটান মানে কিন্তু আমি যাচ্ছি এখন ফুনসিলিংয়ে। জাস্ট ফুনসিলিং শহরটা ঘুরবো, ঘুরে বেরিয়ে চলে আসবো। এরপর থেকে আর ফটোগ্রাফি অ্যালাউ নয়, আবার বাইরে গিয়ে ফটোগ্রাফি করতে হবে। পারমিশন কমপ্লিট। এবার আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ভুটানের ফুনসিলিংয়ে, ওই দিকটায় জয়গাঁ ইন্ডিয়া। তা এখানে আমি প্রসেসটা বলছি। জাস্ট আমি এখানে আধার কার্ড ক্যারি করেছিলাম, আধার কার্ডটা দেখাতে হলো, ওরা একটা ফটো তুললো, ব্যাস ছেড়ে দিল। আধার কার্ড, ভোটার কার্ড আর পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেখালেই কিন্তু আপনি ভুটানে ঢোকার 24 আওয়ার্স পারমিশন পেয়ে যাবেন। এই ধরনের কার্ডও কিন্তু চলছে। এখানে আমার দাদার সঙ্গে গেছিলো, এই ধরনের কার্ড নিয়ে এসেছিলো, এটাও কিন্তু অ্যালাউ করলো দেখলাম। তবে বিদেশ ঘুরে দেখতে হলে আপনাকে বুক করতে হবে ট্যাক্সি। সেটা হতে পারে ভুটানি ট্যাক্সি কিংবা ইন্ডিয়ান ট্যাক্সি। একটু দরদাম করে নেবেন। 2-3 ঘন্টার জন্য ভুটান ঘোরাতে ওরা আপনার কাছ থেকে নেবে প্রায় 1200 টাকা। শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। ভুটানের ফুনসিলিং শহরকে কেন্দ্র করেই আমরা সাইট সিইং করব। আমাদের ব্রিগেড সমাবেশে যত না লোক হয়, ভুটানের পপুলেশন তার থেকেও কম। ভারতের এই প্রতিবেশী দেশের জনসংখ্যা 8 লাখের আশেপাশে। সুতরাং রাস্তাঘাট যে বেশ কিছুটা ফাঁকা ফাঁকা হবে সেটাই স্বাভাবিক। রাস্তায় যেতে যেতে কতগুলো জিনিস নোটিস করছি। তার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে ভুটানের যে গাড়িগুলো, এখানে কিন্তু ইন্ডিয়ার গাড়িও ঢোকে, ভুটানের গাড়িও ঢোকে, পরে বলছি সেসব কথা। ভুটানের যে গাড়িগুলো রেজিস্ট্রেশন যে ভুটানের এগুলো আছে, সেগুলো কিন্তু লাল নাম্বার প্লেট। সেই নাম্বার প্লেটে ফার্স্ট শুরু হবে কিন্তু বিপি দিয়ে, BP1, BP2। BP2 মানে হচ্ছে কিন্তু ফুনসিলিংয়ের গাড়ি, BP1 মানে হচ্ছে থিম্পুর গাড়ি। এরকম সব নাম্বারিং করা, আর সেই জায়গাকার হিসাবে কিন্তু নাম্বারগুলো দেওয়া হচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ইন্ডিয়ার গাড়ি কি ভুটানে আসতে পারে? ভাইয়া, ইন্ডিয়ার গাড়ি ভুটানে আসতে পারে কি? তাহলে আমরা তো এটা ইন্ডিয়ার গাড়ি ভুটানে ঢুকছি, তা সেক্ষেত্রে কি হবে, কি করতে হবে তাকে? মানে ওই যে কি বলে তোমার একটা সাপ নেয় না আমাদের, হ্যাঁ, মানে এইখানে একটা ভোট কার্ড, আধার কার্ড দিয়ে, আধার কার্ড দিয়ে একটা সাপ দিতে হয়। ভোটার কার্ড আর আধার কার্ড দিতে হয়। আর গাড়ির ব্লু বুক লাগে কি? না না না, গাড়ি কিছু লাগে না। আচ্ছা, তাহলে যে কোনো গাড়ি ঢুকাইতে পারি। লেকিন আমাদের খালি এই যে খয়েরবন্দি আছে না, এই খয়েরবন্দির সামনে, খয়েরবন্দি থেকে ওই সাইডে যাইতে পারবো না। আচ্ছা, খয়েরবন্দি 5 কিলোমিটার আর কি, গেট থেকে 5 কিলোমিটার। 5 কিলোমিটার বাইরে যেতে পারবে না। তাহলে ইন্ডিয়ার গাড়ি নিয়ে তুমি থিম্পু পাড়ও যেতে পারবে না। না না না, ওই 5 কিলোমিটার মতো করতে হবে। আচ্ছা,
এরকম বায়োমেট্রিক আসবে? বায়োমেট্রিক হলে এই যে আসবে। আচ্ছা, এইটা থাকলে তুমি, এটা হচ্ছে ভুটান গভর্নমেন্ট দিয়েছে, তাহলে তুমি গাড়িটা চালাতে পারবে। হ্যাঁ। ছোট্ট করে ঘুরতে এসেছি, সব কিছু দেখানো সম্ভব নয়, তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাচু হ্যাঙ্গিং ব্রিজ। ভুটানে তোরসা নদীর নাম আমাচু, আর এই যে মেন যে ব্রিজটা রয়েছে এটা দিয়ে গাড়ি চলাচল করে, আর এইখান দিয়ে যেটা রয়েছে আমি যখন যাব সেটা দিয়ে, এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেগুলো অনেক পাহাড়ি জায়গা দেখা যায়, এটাও সেরকম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি এইরকম ঠিক অনেকটাই এরকম আরও একটা ব্রিজে, হ্যাঙ্গিং ব্রিজে চেপেছিলাম। সেটা কোথায়? যত ভেদাভেদ মানুষেরই তৈরি। নদ নদী, গাছপালা, পশু পাখি, এটা কোনো দেশ কাল পাত্র মেনে চলে না। সেরকম আমার সামনে যে আমচু নদী রয়েছে, এটারও উৎপত্তি হচ্ছে তিব্বতে। ভারতে ঢোকার আগে প্রায় 358 কিলোমিটার বয়ে এসে ভারতের বুকে তার নামকরণ হয়েছে তোরসা। আর তোরসা নদীতে কিন্তু আমোদি মাছ প্রচুর পাওয়া যায়। ফুনসিলিংয়ের সাথে ভুটানি জনপদ সামসের যোগাযোগ রক্ষা করে চলেছে এই আমচু সাসপেনশন ব্রিজ। ইন্ডিয়া থেকে গাড়ি ঢুকলেই তেল নেবেই নেবে ভুটানের পেট্রোল পাম্প থেকে। আমাদের গাড়িও ঢুকে পড়ল একটা পেট্রোল পাম্পে। একটা বেশ মজাদার ব্যাপার, আমাদের ওখানে পেট্রোলের দাম মানে 1 লিটার হচ্ছে 107 টাকার কাছাকাছি, এখানে 60 টাকা 65 পয়সা। সেজন্য ইন্ডিয়ার অনেক গাড়ি যখন এখানে ঢোকে, এখান থেকে পেট্রোল নিয়ে কিন্তু আবার বেরিয়ে চলে যায়। ইন্ডিয়ার গাড়ি যেসব ঢোকে তারা কি সব তেল এখান থেকে তুলে নেয় নাকি? হ্যাঁ, পুরো কি ভর্তি করে নেয় নাকি ট্যাঙ্ক? ভর্তি করে দাম কম বলে এই সুবিধাটা পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ভুটানের সর্বাধিক। স্বাভাবিকভাবেই এখানে রয়েছে প্রচুর মনেস্ট্রি, জং এবং প্রকৃতির হাত উপর করে দেওয়া সৌন্দর্য। তবে ফুনসিলিং শহর থেকে আপনি এত কিছু পাবেন না, এজন্য আপনাকে উঠতে হবে পারো কিংবা থিম্পুর দিকে। চলে এলাম পার্লেন তাসি ছোলিং সেডরাতে। আমার পেছনে রয়েছে মেন মনেস্ট্রি, এদিকে গ্রাউন্ড, বিভিন্ন ওদের স্মারক চিহ্নগুলো রয়েছে, আর এদিকে হচ্ছে যারা বুদ্ধিস্ট মঙ্ক তাদের থাকার জায়গা। আমাদের পরের গন্তব্য খারবন্দি গম্ফা। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে। ফুনসিলিং থিম্পু হাইওয়ের পাশে এই গুম্ফা বহু পুরনো, নতুন করে এখানে সংস্কারের কাজও চলছে দেখলাম। তোরসা নদীর পাশে ফুনসিলিং শহরটাকে যদি এই জায়গা থেকে দেখেন খুব সুন্দর লাগবে। $1960 সালের আগে এটি একটি গুম্ফা ছিল। পরবর্তীকালে চোরেন ওয়াংচুকের হাত ধরে এটি মনেস্ট্রিতে রূপান্তরিত হয়। মনেস্ট্রির মধ্যে গুরু রিম্পোচে এবং বুদ্ধ মূর্তি রয়েছে, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। সন্ধ্যা হয়ে আসছিল, এদিকে আবার ফিরতে হবে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে। সুতরাং আমরা আর কোনো সাইট সিইংয়ের দিকে গেলাম না, ফিরে এলাম ভারত ভুটান সীমান্ত জয়গায়। তবে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমচু কুমির প্রজনন কেন্দ্র। সময়টা বিকেল 5:30টার আশেপাশে। সন্ধেটা তখন প্রায় নেমে আসছে ডুয়ার্স জুড়ে, আর জঙ্গলের মধ্যে তো ঝুপ করে সন্ধে নামে। প্রস্তাবটা সুমিত দাই দিয়েছিল, বলল চল আমরা বরং ফিরি চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে। জয়গা হাসিমারা থেকে কোদালবস্তি হয়ে চিলাপাতার জঙ্গলের রাস্তাটা প্রায় 17 কিলোমিটারের মতন। এখানে জন্তু জানোয়ারের দেখা পাওয়া যেতেই পারে। ভুটান থেকে ফেরার সময় হাসিমারা হয়ে আমরা ঢুকে পড়েছি চিলাপাতার জঙ্গলে। এই চিলাপাতার জঙ্গলে ঢোকার মুখে কিন্তু কোদালবস্তি পড়ে, কোদালবস্তির পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। জানি না সাউন্ড কতখানি ক্যাচ করছে, চারিদিকে কিন্তু একটা ঝিঁঝি পোকার অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে।
অসম্ভব নিস্তব্ধ বলবো না, কন্টিনিউয়াস এখান দিয়ে এক মিনিট অন্তর গাড়ি যাচ্ছে। তবে এইখানে কিন্তু জীবজন্তুর দেখা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন সন্ধ্যাবেলা কিন্তু রাস্তার এদিক ওদিক করে ক্রস করে। আমি অবশ্য এখনো কিছু দেখতে পাইনি, কিন্তু দেখা যায় অনেক সময়। আমার এই ক্যাজুয়াল ভঙ্গিতে বলা কথাটা যে সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি। জঙ্গলের প্রায় মাঝ বরাবর চলে এসেছি। রাস্তার মাঝে মাঝেই লেখা রয়েছে গাড়ি আসতে চালান, অর্থাৎ সেই সব জায়গাগুলো হচ্ছে জন্তু জানোয়ারদের রাস্তা পারাপার করার জায়গা। বিভিন্ন পাখির কলতান, অদ্ভুত অদ্ভুত ফুলের গন্ধ, গাছের সোঁদা গন্ধ ক্রমে আমাদের আবিষ্ট করে ফেলছিল। সেই সময় হঠাৎ সুরজিৎদা জঙ্গলের মধ্যে মরমর আওয়াজটা শুনতে পেল। ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখি জঙ্গল আর রাস্তার বর্ডারে একটা বড় সড়ো দাঁতাল দাঁড়িয়ে রয়েছে। এই আধা অন্ধকারেও সাদা লম্বা লম্বা মূলোর মতন দাঁত দুটো বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিল। অনেকগুলো আছে তো, ওই যে পিছনে 2-3টা আছে ওই যে পিছনে। গাড়ির স্টার্ট অন করে দ্য সেফ ডিস্টেন্স মেনটেন করে তুলতে লাগলাম হাতির ফটো। হাতির দল যে কোনো সময় পার হতে পারে রাস্তা, সুতরাং গাড়ি নিয়ে যে এগিয়ে যাব সে গুড়েও বালি। আমার মনে হয় আমার মতো 99% পর্যটকই এইরকম রাস্তার ধারে বনের মধ্যে হাতি দেখলে ক্যামেরা বার করবেই, নিদেন পক্ষে মোবাইলে 2-4টে ফটো তো তুলবেই। আমিও সেই রকমই তুললাম আর কি। ভিডিও তোলার অভিজ্ঞতা আছে বলেই ভিডিওগুলো বেশ পারফেক্ট উঠেছে, সেজন্যই হাতিগুলোকে এতটা জীবন্ত লাগছে দেখতে। যখন থাকে 21টা থাকে। হাতিগুলো আমাদের সময় দিয়েছিল 3 থেকে 4 মিনিটের মতন। জঙ্গলের ক্ষেত্রে আমার মনে হয় মোর দ্যান এনাফ। ওদের গাছপালা ভাঙা সাঙ্গ হলে ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারের মধ্যে ঢুকে গেল হাতির দল। আমরাও রাস্তা ধরলাম হোমস্টে যাবার। রাস্তায় দেখা হয়ে গেল ফরেস্ট গার্ডদের সাথে, তাদেরও বলে দিলাম হাতির লোকেশন। পরের সপ্তাহে আমরা ঘুরব বক্সা জঙ্গল, সেখানে সাক্ষী থাকব ওয়াটার সাফারি এবং অবশ্যই দেখব বক্সা দুর্গ। সঙ্গে থাকবেন।